হ্যালো স্যার, আপনি একটু ব্যস্ত? আমি শুধু 2 মিনিট নিব। আসলে একটা গল্প বলতে চাই আপনাকে। না না, ভয় পাবেন না, গল্পটা সত্যি, তবে একটু অদ্ভুত বলা যায়। আমি যখন কলেজে 2য় বর্ষে পড়ি তখন আমি ইংরেজি শুনলেই ভয় পেতাম। ক্লাসে কেউ ইংরেজিতে কথা বললে মনে হতো আমি যেন গরম কফির মধ্যে পড়ে গেছি। বুঝতাম না, পালাতে মন চাইতো। অথচ ওই ক্লাসেই প্রথম দিন আপনি এলেন, আর আমি সেই ইংরেজির ভিতটা ধীরে ধীরে আরেক রকম ভয় আর ভালো লাগায় বদলে গেল। আপনার ক্লাসে প্রথম দিন আপনি দরজায় দাঁড়িয়ে হাসছিলেন, একেবারে শান্ত মাথায়, একটু এলোমেলো চুল, চোখে চশমা আর হাতে কয়েকটা বই। আপনি যখন গুড মর্নিং এভরিওয়ান বললেন, আমার বুক কেঁপে উঠল। কে জানে আপনার সেই কণ্ঠে এমন কিছু ছিল যা আমার ভেতরের সব শব্দ একেবারে থামিয়ে দিল। আপনার পাশে বসা নীলা বলল, ওই দেখ স্যার, সিনেমার হিরোর মতো না? আমি হেসে বলেছিলাম, হুম, কিন্তু ইংরেজি বলছে, বুঝতে পারছিস? ভেতরে ভেতরে আমি তখনই বুঝেছিলাম আমার মধ্যে কিছু একটা বদলাচ্ছে। প্রথম কয়েকটা দিন আমি কিছুই বুঝিনি ক্লাসে, কিন্তু তাও চোখ আপনার দিকেই আটকে থাকতো। আপনি যখন বোর্ডে কিছু লিখতেন, আমি খাতায় কিছু না লিখেই শুধু আপনাকে দেখতাম। আপনার চোখে এক ধরনের গভীরতা ছিল, আর ছিল এক ধরনের আশ্চর্য মাধুর্য, যেটা ঠিক ভাষায় বোঝানো যায় না। একদিন আপনি আমাকে হঠাৎ প্রশ্ন করলেন, সুমাইয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস পোয়েম? আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বলেছিলাম, স্যার, আই থিঙ্ক ইটস নাইস। আপনি মুচকি হেসে বলেছিলেন, দ্যাটস আ গুড স্টার্ট। সেদিন রাতে আমি ইংরেজি ডিকশনারি নিয়ে বসেছিলাম, শুধু যেন পরদিন আপনি কিছু জিজ্ঞেস করলে মুখে না পড়ি। তারপর থেকে আমি প্রতিদিন ইংরেজি শিখতে বসে যেতাম, শুধু যেন আপনি একদিন বলবেন, গুড জব সুমাইয়া। সেই গুড জব কথাটা একদিন আপনি বলেছিলেনও একটা ছোট্ট অ্যাসাইনমেন্টে, আর আমি সেদিন রাতে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, সত্যি ভালোবাসা এমনই হয় নাকি? হ্যাঁ স্যার, আমি জানি এটা একতরফা ছিল। আপনি ছিলেন আমার শিক্ষক আর আমি এক সাধারণ ছাত্রী। আপনি আমাকে পড়াতেন সাহিত্য, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, স্নেক, শেক্সপিয়ার, কিন্তু আমি আপনার চোখে পড়তে শিখেছিলাম অনুভব, ভালো লাগা, আর একটা না বলা কবিতা। আমি কখনো সাহস পাইনি কিছু বলার, কিন্তু একদিন ক্লাস শেষে আপনি যখন বলেছিলেন, ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইংলিশ সুমাইয়া, ইটস জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ইউ আর ডুইং রিয়েলি ওয়েল। সেদিন মনে হয়েছিল আপনি শুধু আমার ইংরেজি কথা বলেননি, আপনি আমার সমস্ত ভয়কে আলতো করে ছুঁয়ে দিলেন। আজ আমি নিজেই একজন ইংলিশ টিচার। ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে যখন শেক্সপিয়ার পড়াই, তখন মনে হয় আমি যেন আবার সেই ক্লাসে ফিরে গেছি, যেখানে আপনি ছিলেন আর আমি চুপচাপ বসে আপনাকে দেখে যাচ্ছিলাম। এই গল্পটা শুধু আপনার জন্যই ছিল, বলতে সাহস হয়নি কোনোদিন। আজ এতদিন পর এই ফোনে বলা হলো। জানি আপনি হয়তো একটু হেসে বলবেন, দ্যাটস আ বিউটিফুল স্টোরি। হ্যাঁ স্যার, এটা গল্প, তবে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। হ্যালো, আপনি শুনছেন তো? হ্যালো, আপনি শুনছেন তো? আমি একটু গলা নামিয়ে বললাম। লাইনটা কয়েক সেকেন্ড নীরব ছিল। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে, আমার বুকটা ধুকধুক করছিল, হাত কাঁপছিল। হয়তো আপনি ফোন কেটে দিবেন, হয়তো বলবেন দিস ইজ ইন অ্যাপ্রিসিয়েট, কিংবা হয়তো কিছুই বলবেন না। কিন্তু আপনি যেটা বললেন সেটা আমার কল্পনার বাইরে। ইয়া, আই হার্ড এভরি ওয়ার্ড অ্যান্ড আই অ্যাম লিটল স্পিচলেস সুমাইয়া। আপনার কণ্ঠটা সেই আগের মতোই নরম, ধীর, কিন্তু তাতে এক অদ্ভুত কম্পন ছিল। আপনি থামলেন একটু, তারপর বললেন, ইউ ওয়ার অলওয়েজ ডিফারেন্ট। আমি বুঝতাম, শুধু কখনো ভাবিনি আমার ক্লাসের সেই চুপচাপ মেয়েটা এত গভীর করে অনুভব করত। আমার চোখের কোণে তখন অশ্রু চলে এসেছিল। আমি হেসে বললাম, আমি জানি আপনি হয়তো একটু অবাক হয়েছেন, হয়তো এটা আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে এটা আমার শেষ সঞ্চয় ছিল, এই ফোনটা। আপনি হেসে বললেন, তুমি জানো, শিক্ষক হিসেবে আমি সব সময় একটা সীমারেখা মেনে চলেছি, কিন্তু আজ তুমি যখন বললে তুমি এখন ইংলিশ টিচার, তখন খুব গর্ব হলো তোমাকে দেখে। মেবি ইউ টার্নড আউট বেটার দ্যান আই এভার ইম্যাজিনড। আমি চুপ করেছিলাম। এই গলা, এই মৃদু স্বর এত বছর পরেও আমার হৃদয়ে কাঁপিয়ে দিচ্ছিল। তারপর আপনি বললেন, আমি এখন অন্য শহরে, অন্য কলেজে। জীবন অনেক পাল্টে গেছে, কিন্তু তুমি যদি চাও একদিন দেখা হতে পারে আমাদের, জাস্ট অ্যাজ আ গ্রাউন্ড আপ পিপল হু ওয়ান্স শেয়ার্ড আ ক্লাসরুম অ্যান্ড আ মেমরি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। এর মানে কি এটা একটা সম্ভাবনা, একটা নতুন শুরু? আমি অবশ্যই দেখতে চাই স্যার। মানে রাফি ভাইয়া, একটু ভয়ে ভয়ে বললাম। আপনি হেসে বললেন, রাফি ভাইয়া, সেটা ভালো
শোনালো। আমাদের দেখা হয়েছিল 2 সপ্তাহ পর এক কফি শপে। আপনি এসেছিলেন এক হাতে বই, অন্য হাতে সেই চেনা হাসি নিয়ে। আমি আপনাকে দেখেই বুঝেছিলাম সময় কিছুই বদলাতে পারেনি। আপনি এখনও সেই মানুষ যার দিকে তাকালে আমার সব শব্দ থেমে যায়। আমরা অনেক কথা বললাম সেদিন, ক্লাসের, জীবনের, সাহিত্যের, আর একটু করে নিজের মনের। শেষে যখন আপনি বললেন তুমি জানো এই গল্পটা শেষ না হয়ে নতুন করে শুরু হওয়ার মতোই, তখন আমি মুচকি হেসে বলেছিলাম তাহলে চলুন নতুন অধ্যায়ে যাই। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গত কিছুদিন ধরে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের জন্য নতুন কোনো গল্প আপলোড করতে পারিনি। আপনাদের ভালোবাসা ও অপেক্ষাকে আমি শ্রদ্ধা করি, তাই হঠাৎ করে নীরব হয়ে যাওয়ার জন্য সত্যিই দুঃখিত। তাই আগামী সপ্তাহ থেকে আবারও নিয়মিত নতুন নতুন গল্প আপলোড দিব। যারা আমার গল্পের অপেক্ষায় ছিলেন তাদের জন্য থাকছে আরও বেশি রোমান্স, নাটক ও আবেগের নতুন নতুন রোমান্টিক গল্প। আপনাদের পাশে থাকাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালোবাসা ও সাপোর্ট করে যাবেন সব সময়, এই আশা করি। দোস্ত, আমি তো বিষণ্ণ স্যারের উপর পুরো ক্রাশ খেয়ে গেছি রে। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ দিশার এই কথায় মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল। স্যারের উপর কেউ ক্রাশ খায় নাকি? দিশাকে ধমক দিতে যাব তার আগে আরোহী বলল, বিষণ্ণ স্যার আর তুই আয়নায় কখনো নিজের চেহারা দেখছিস? আমাকে দেখ, আমার মতো কিউট কিউট মেয়ে থাকতে স্যার তোর দিকে তাকাবে? চামচের মতো চেহারা নিয়ে আসছে ক্রাশ খাইতে। আমি মোটেও চামচের মতো দেখতে না। এদের তর্কে মেজাজ আরো খারাপ হয়ে গেল। দিশার কথা থামিয়ে দিয়ে বললাম, তোরা চুপ করবি? কে এই বিষণ্ণ? কোথাকার স্যার উনি? তুই বিষণ্ণ স্যারকে চিনিস না? উনি তো আমাদের ইংরেজি লেকচারার হিসেবে কালকেই জয়েন করেছে। সেই হট রে মাম্মা। মাথা কি গেছে তোদের? লজ্জা করছে না স্যারের সম্বন্ধে এসব কথা বলতে? প্রেমে পড়লে কি আর মাথা কাজ করে? ধুর, একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। তোরা থাক তোদের স্যার নিয়ে, যত সব আজাইরা বিষয় বলে ক্যান্টিনের দিকে যাচ্ছি। এমন সময় দেখলাম ক্যান্টিনের পাশে 3টা ছেলে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। একটু ভালোভাবে তাকাতেই দেখলাম ছেলে 3টার মধ্যে তিতাও দাঁড়িয়ে আছে। তিতা আমার ছোট ভাই, ওর নামটা আমার দেওয়া, মিষ্টির ভাই তিতা। নামটা সুন্দর না? কিন্তু ওরা এখানে কি করছে? দূর থেকে তিতাকে ডাকলাম, এই তিতা। তিতা আমার ডাকে পেছনে ফিরতে সামনের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেরা তিতাকে কি যেন বলল। দূর থাকলেও বেশ বুঝতে পারলাম উনি তিতাকে ধমক দিয়েছেন। কার ভাইকে ধমক দিয়েছে ও জানে? আজ ওর একদিন কি আমার একদিন। তিতার সামনে দাঁড়িয়ে পকেটে হাত রেখে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, তোমাদের মধ্যে লিডার কে? তিতার সাথে থাকা 2 বন্ধু তিতার দিকে আঙুল তুলে দেখিয়ে দিল। তিতা ভীতু ধরনের ছেলে, আকস্মিক ঘটনায় সে আরো ঘাবড়ে গেছে। তিতা ঘতমত খেয়ে বলল, স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তিতার কথা শেষ হতে না হতেই মিষ্টি এসে পকেটে হাত রেখে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে মিস্টার, সমস্যা কি? হ্যাঁ, আপনার সাহস হয় কি করে আমার ভাইকে ধমকানোর? মিষ্টির কথায় লোকটার তেমন ভাবান্তর হলো না। তিনি নির্বিকার ভঙ্গিতে তিতার দিকে তাকালেন। তিতা শুকনো ঢোক গিলে বলল, স্যার, এ আমার বোন। লোকটার এমন আচরণে মিষ্টির রাগ আরো প্রবল হয়ে উঠল। রাগে কিছুটা চেঁচিয়ে ওঠার স্বরে বলল, ওকে কি বলছেন? যা বলার আমাকে বলুন, কি সমস্যা কি? লোকটা এবার পকেট থেকে হাত বের করে চশমাটা ঠিক করতে করতে বলল, সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। মিষ্টি তিতার দিকে তাকাতে তিতা বলল, আপু, আমার ফ্রেন্ডরা ক্যান্টিনে বসে সিগারেট খাচ্ছিল, আর সেটা দেখে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি ব্যাপারটা। তিতা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। সামনের লোকটাও যাওয়ার জন্য 1 পা বাড়িয়েছে। তখনই মিষ্টি হাত উঁচিয়ে তার পথ আটকে ধরল। শান্ত গলায় বলল, কোন ডিপার্টমেন্ট? লোকটা আবারও পকেটে হাত রাখলো। নরম স্বরে বলল, আমি আপাতত এই ভার্সিটি স্টুডেন্ট না। তাহলে কি পাশ করে বেরিয়ে গেছিস? না। ভার্সিটির রাজনীতির সাথে জড়িত? না। সেটা জানতাম, রাজনীতিতে থাকলে আমাকে ঠিকই চিনতিস। যাই হোক, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। বলে ক্যান্টিনে গেলাম। পরপর 2 কাপ চা না খেলে রাগ কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। চা খেয়ে ক্লাসের দিকে রওনা হলাম। ক্লাসের সামনে এসে ঘড়ি দেখলাম, 10 মিনিট লেট করে ফেলেছি। আর সময় নষ্ট না করে ডিরেক্ট ক্লাসে ঢুকে ব্যাগটা টেবিলে রাখতেই নরম একটা সুর কানে ভেসে উঠল, এই যে মিস, একটু সামনে আসুন। টিচারের দিকে তাকাতেই ধাক্কার মতো খেলাম। মাত্র যে ছেলেটাকে টাইট দিয়ে আসলাম সে কি ছেলেটা মার্কার হাতে দাঁড়িয়ে আছে? মানে কি, ইনি কি তাহলে কালকে জয়েন করেছিলেন?
ইনি কি আরোহী আর দিশার সেই বিষণ্ণ স্যার? আবারও সেই স্বর ভেসে এলো। কি হলো, কথা কানা যাচ্ছে না? আমি কিছু না বলে সামনে গিয়ে দাঁড়ালাম। উনি শান্ত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আমি লজ্জার ভয়ে চোখ সরিয়ে নিলাম। তিনি বললেন, ক্লাসের টিচার আছে সেটা কি আপনি লক্ষ্য করেননি? ক্লাসরুমে আসার জন্য পারমিশন নিয়েছেন? মাথা নিচু করে জবাব দিলাম, সরি স্যার। নেক্সট টাইম আমার ক্লাসে আসা এবং বের হওয়ার সময় পারমিশন নিতে হবে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। নাও টেক ইউর সিট। সিটে বসে নিজেকে কয়েকটা কড়া ভাষায় গালি দিলাম। স্যার সব সময় আমার চোখে পরম শ্রদ্ধেয় একটি জাতি। সেই স্যারকে আজ এইভাবে অপমান করেছি। ভাবতেই কেমন যেন খারাপ লাগা বেড়ে যাচ্ছে। কয়েকবার চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিলাম। ওনার দিকে আর তাকানো যাবে না। সময় কাটাতে ব্যাগ থেকে হ্যান্ড নোটটা বের করলাম। সেখানে বড় বড় করে লেখা, সরি স্যার। ভার্সিটির ক্লাস শেষে বিষণ্ণ স্যারের ফোনটা বেজে উঠল। তিনি ফোন ধরে পরম শ্রদ্ধায় বললেন, স্যার কেমন আছেন? ভালো আছি। ভার্সিটির ক্লাস শেষ নাকি? হ্যাঁ স্যার, মাত্র শেষ হলো। তুমি থাকবে কোথায়? কিছু কি ঠিক করেছো? স্যার আপাতত একটা হোস্টেলে আছি। কোয়ার্টার সামনের মাসেই ফাঁকা হবে, ততদিন হোস্টেলেই থাকতে হবে। আরে আমাকে একবার জানাবে না? আমার বাড়ি থাকতে তুমি হোটেলে থাকবে কেন? এক কাজ করো, আমার বাড়িতে চলে এসো। যতদিন কোয়ার্টার ফাঁকা না হচ্ছে ততদিন আমার বাড়িতে থাকবে। স্যার আপনাকে আর অযথা বিরক্ত করতে যাচ্ছি না। বিষণ্ণ, তুমি আমার প্রিয় ছাত্র ছিলে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার ভালোই লাগবে। তাছাড়া এখানে কথা বলার মতো কেউ নেই। তুমি আসলে আমার কথা বলার একটা সঙ্গী হবে, না করিও না। ঠিক আছে স্যার, আপনার কথা ফেলার সাধ্য আমার নেই। সন্ধ্যার মধ্যেই চলে আসবো আমি। মিষ্টির ঘুম ভাঙল সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আসতেই মিষ্টির বাবা অতি বিচলিত স্বরে বলল, কি ব্যাপার মিষ্টি? গেস্টরুম যেমন ছিল তেমনই তো পড়ে আছে, তালা পর্যন্ত খোলা হয়নি। রামুকে পরিষ্কার করতে বলিসনি? এই বাড়িতে একটা মানুষও কি আমার কথা শুনবে না? মিষ্টি চোখ বড় বড় করে করুণ দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে তিনি চরম রেগে আছেন। মিষ্টি দুঃখিত ভঙ্গিতে বলল, আসলে বাবা মাথা ব্যথা করছিল খুব, তাই বলতে ভুলে গেছি। মিষ্টির মাথা ব্যথার কথা শোনা মাত্রই অনার রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। তিনি প্রবল বেগে নিজের হাতটা মিষ্টির কপালে ঠেকিয়ে স্নেহের স্বরে বললেন, মাথা ব্যথা করছে? জ্বর এসেছে নাকি? এখনো ব্যথা আছে? আমাকে বলিসনি কেন? বাবার রাগ মুহূর্তেই স্নেহে পরিণত হতে দেখে মিষ্টির মুখ মলিন হয়ে গেল। বাবার গলা জড়িয়ে ধরে বলল, উফ বাবা, আমি এখন একদম ঠিক আছি। সামান্য মাথা ব্যথা ছিল। আর তুমি সব বিষয়ে তো হাইপার হয়ে কেন ওঠো বলো তো? বয়সের দিকে নজর দিয়ে রাগটা তো একটু কমাতে পারো নাকি? কি? আমি হাইপার হই? আমি মিশে মিশে রাগ করি? এই যে আবার রেগে যাচ্ছ। তখন করেনি তো কি হয়েছে, এখন করে দিবে। তোমার ছাত্র তো এখনো আসেইনি। একটু আগে ফোন করেছিল, বলছে আধা ঘন্টার মধ্যেই আসছে। আর রামু গাদাটাও তো কখন জানি না বলেই চলে গেছে। রামু কাকা চলে গেছে, তাহলে পরিষ্কার করবে কে? তা আমি কি এমনি এমনি চিল্লাচ্ছি নাকি? এখনো কি ওই দুলুই বড়া রুমে আমার ছাত্রকে থাকতে দিব? আচ্ছা, তোমার এত হাইপার হতে হবে না। দেখি আমি কিছু করতে পারি কিনা। তুমি রুমে যাও, আমি চা নিয়ে আসছি। মিষ্টি চা বানিয়ে বাবাকে দিয়ে গেস্ট রুমের সামনে এসে দাঁড়ালো। হালকা ধুলো জমে আছে চারদিকে। চাবিটা দিয়ে তালা খুলে রুমের চারপাশটা মিষ্টি চোখ বুলিয়ে নিল। বিছানা, টেবিল সবকিছু পলিথিনে ঢাকা, আর সেই পলিথিনের উপর ধুলোর আস্তরণ। মিষ্টি ওড়না দিয়ে নাক মুখ ঢেকে পলিথিনগুলি এক এক করে বাহিরে বের করে আনলো। মনে মনে ভীষণ রাগ হতে থাকলো। বিড়বিড় করে বলছে, কে নাকি এসে থাকবে আর আমাকে রুম পরিষ্কার করতে হচ্ছে। নিজের রুম লাস্ট কবে গুছিয়েছি সেটা নিজেরই মনে নেই, আর সেই নাকি পরিষ্কার করছে বাহিরের একটা লোকের জন্য এই ধুলো মাখা ঘর। ধুর, ভাল লাগে না। পলিথিনে ঢেকে রাখায় বেশিক্ষণ লাগলো না পুরো ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার হলেও মিষ্টির সারা শরীর ধুলো মেখে একাকার কাণ্ড। মিষ্টি বিরক্তি ভাব নিয়ে রুমের দরজা চাপিয়ে দিয়ে নিজের বাড়িতে ঢুকতেই দেখলো তার বাবা একটা লোকের সাথে কথা বলছে। মিষ্টি বেশ বুঝতেই পারলো ইনি তার প্রাণপ্রিয় ছাত্র। মিষ্টি কোনোদিন না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে যাচ্ছে। তখনই তার বাবা বললেন, কিরে মা, তোর এই অবস্থা কেন? দুলু একদম মাখামাখি হয়ে আসিস, কোথায় গেছিলি? আমার প্রচন্ড রাগ হতে লাগলো। ইদানিং বাবার ভুলে যাওয়ার একটা রোগ হয়েছে। মাঝে মধ্যেই কিছু ঘটনা তার মস্তিষ্ক থেকে একদমই হারিয়ে যায়।
বেশিরভাগ এটা হয় রেগে গেলে। এই যে আমি তার প্রাণপ্রিয় ছাত্র থাকার জন্য যে রুম পরিষ্কার করতে গিয়েছিলাম সেটা বাবা ভুলেই গেছেন। লম্বা একটা শ্বাস ফেললাম। হঠাৎ দৃষ্টি পড়ল বাবার সাথে থাকা লোকটার, মানে তার ছাত্রের উপর। চোখ পড়তেই আমার পুরো শরীর দুইবার কেঁপে উঠল। এনাকে তো সকালে যাতা বলেছিলাম, নামটা বসন্ত না বাস সেটা ঠিক মনে করতে পারলাম না। উনি এখানে কি করছেন? বাবার কাছে আমার নামে নালিশ করতে এসেছে কি? আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তো বিষণ্ণ, তারপর বলো তোমার পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছে স্যার। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, আপনার নাম বলতেই সোজা বাড়ির গেইটে নামিয়ে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আর আজ রাত তুমি আমাদের সাথেই খাবে। ঠিক আছে স্যার। চলো তোমার গেস্ট রুমটা দেখিয়ে দেই। স্যার আপনি বলে দিন, আমি নিজেই চলে যাচ্ছি, আপনাকে যেতে হবে না। হা হা হা, তোমার এই শ্রদ্ধার জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। কোনো সমস্যা নেই ইয়ং ম্যান, আমি এখনো অনেক ফিট আছি। রোজ সকালে 2 কিলো হাঁটি। চলো চলো। গেস্ট রুমটা দারুণ সাজানো, দেখে মনে হচ্ছে আজকেই পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে। স্যার এখনও বসে আছেন, ফোনে মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। ব্যাগগুলি রেখে ওয়াশরুমে ঢুকলাম, তোয়ালেটা পরে ট্যাপ ঘোরালাম, কিন্তু জলের ছিটে ফোটাও নেই। মনে হচ্ছে ট্যাঙ্ক একদম খালি। মহা বিপদে পড়া গেল তো। তোয়ালে পরা অবস্থাতেই দরজা হালকা ফাঁকা করে দেখলাম স্যার বিছানায় শুয়ে ঘুমুচ্ছেন। নাক ডাকার শব্দও পাওয়া যাচ্ছে। স্যারকে ডাকবো? না, ডাকা ঠিক হবে না। সদ্য ঘুম ভাঙা ঠিক হবে না, কিন্তু না বলে যাওয়াটাও ঠিক হবে না। উপায়ন্ত না পেয়ে স্যারের শরীর হালকা ঝাঁকিয়ে বললাম, স্যার 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 আসলে বলতে চাইছিলাম কি, ওয়াশরুমে পানি আসছে না। স্যার ঘুম জড়ানো কঠিন স্বরে বললেন, ঘুমোতে দে গাদার বাচ্চা। মানে কি? স্যার কি আমায় গাধার বাচ্চা বলল? পরক্ষণেই ঘুমের ঘোরে বলেছে বলে নিজেকে বুঝ দিলাম, কিন্তু সারাদিনের ঘামে শরীরের যে অবস্থা, এই অবস্থায় এভাবে থাকাও অসম্ভব। স্যারের বাড়ির ওয়াশরুমটাই ইউজ করি। ওই বাড়িতে তো একটা কাজের মেয়ে ছাড়া আর কাউকেই দেখলাম না। আর কাজের মেয়ে তো আমাকে দেখেছে। সমস্যার কথাটা বললে তেমন ঝামেলা হবে না। ট্রাউজার পলে তোয়ালেটা ঘাড়ি দিয়ে স্যারের বাড়িতে গেলাম। মাঝবয়সী এক লোক দেখলাম, বসার ঘরে সোফায় বসে আঙ্গুর খাচ্ছেন। আমাকে দেখে তিনি বললেন, কারে সান? জি, আমি স্যারের কাছে এসেছি। আইসেন কুত্তাইকা, কি করেন? আমি ভার্সিটির লেকচারার। এইবার লোকটা দাঁড়িয়ে বলল, বহুত জ্ঞানী লোক আপনি। আসেন আসেন স্যার, আর নাম রামু, এই বাড়িতে কাজ করি। বলছেন স্যার, চাই না দিতাছি। না না, চা লাগবে না, আমি শুধু ওয়াশরুমে যাব, গেস্ট রুমে পানি আসছে না। লোকটা হাত দিয়ে উপর তলায় দেখিয়ে দিলেন। আমি ধন্যবাদ দিয়ে উপরে এসে চারপাশটা দেখলাম। অনেক গোছানো চারপাশটা, তবে একটা রুমের সামনে দেখলাম কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বুঝতে বাকি রইল না এটাই স্যারের রুম। যখন স্যারের কাছে প্রাইভেট পড়তাম তখন থেকে লক্ষ্য করতাম স্যার একটু অগোছালোভাবে থাকতে বেশি পছন্দ করেন। সেই লজিক কাজে লাগিয়ে সেই রুমটার দিকে যেতে লাগলাম। এদিকে মিষ্টির টেনশনে করুণ অবস্থা। আচ্ছা, উনি যদি বাবাকে বলে দেন যে আমি ভার্সিটি লাফাঙ্গাগিরি করি, তখন কি হবে? তখন তো বাবা আমার ভার্সিটি যাওয়াই বন্ধ করে দেবে। তার উপর যদি শুনে স্যারকে ধমকিয়েছি, আবার তুই তোকারিও করেছি, তাহলে তো আমার কপালে শনি নাচতে শুরু করবে। মাথা ভর্তি টেনশন নিয়ে গোসল সেরে তোয়ালেটা শরীরে পেঁচিয়ে বিছানায় বসে আছি সেই 8 ঘন্টা ধরে। চুল বেয়ে জল পড়ে বিছানা ভিজে গেছে, সেদিকে নজরই পড়েনি। লাফিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। পরনের তোয়ালের গিটটা হয়তো আলগা হয়ে গেছে, তাই দাঁড়ানো মাত্র খুলে নিচে পড়ে গেল। 2 হাত আড়াআড়ি ভাবে বুকের উপর রেখে দরজার দিকে তাকালাম। না, দরজা তো বন্ধই আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেউ নেই। আলসেমির কারণে তোয়ালেটা তুলে শরীরে পেঁচিয়ে ধরতে ইচ্ছা করছে না। সত্যি বলতে আমার শরীর এখন একটা সুতাও নেই। একদিকে হেলে চুলে জল ছাড়াচ্ছি, এমন সময় খুট করে একটা শব্দ হলো। সামনে তাকাতে যা দেখলাম তা হলো দরজা ধরে স্যার দাঁড়িয়ে আছেন এবং অপরূপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। মিষ্টি কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে বিষণ্ণের দিকে চেয়ে আছে। বিষণ্ণ জোরে সোরে হয়ে বিছানায় বসে আছে এবং একটু পরপর আর চোখে মিষ্টির দিকে তাকাচ্ছে। তাকানোর সময় মিষ্টির রাগে ফুসফুস হতে থাকা চেহারা দেখে আবারও চোখ সরিয়ে নিচ্ছে। বেশ কিছুটা সময় পার হলে বিষণ্ণ মিনমিন স্বরে বলল, আমি ভেবেছিলাম এটা স্যারের রুম। আপনাদের কেয়ারটেকার এই দিকের রুমটার কথাই বলেছিল। ঘরে ঢোকার সময় নক করতে হয়, এটুকু ভদ্রতা আপনার জানা নেই? স্যার তো আমার ঘরে ঘুমাচ্ছে, মানুষ শূন্য ঘরে নক করে কি হবে? আর দোষ তো আপনার, ঘরে ইয়ের মতো হয়ে আছেন, সেটা আমি জানি নাকি? বিষণ্ণের কথায় মিষ্টির প্রচণ্ড রাগ হতে লাগলো। এই মুহূর্তে
তার ইচ্ছে করছে বিষণ্ণের ঘাড়ে চেপে বসে সব কয়টা চুল পটপট ছিঁড়তে। নাকে 2-4টা ঘুষি মারতে পারলেও রাগ কিছুটা কমতো। মিষ্টির চুপ থাকা দেখে বিষণ্ণ বলল, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। যা দেখেছি সেটা আমি ভুলে যাব, আপনিও ভুলে যান। আর হ্যাঁ, এখন থেকে ইয়ের মতো হয়ে থাকবেন, সমস্যা নেই, কিন্তু দরজাটা লক করা আছে কিনা সেটা দেখে নেবেন। চলি। এক নিঃশ্বাসে বিষণ্ণা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি ফ্লোরেই হাঁটু মুড়ে বসে পড়ল। ভীষণ কান্না পাচ্ছে। দরজায় টোকা পড়ল। মিষ্টি দরজার দিকে তাকিয়ে দেখল বিষণ্ণর শুধু মাথাটা দেখা যাচ্ছে। মিষ্টি রাগে চেঁচিয়ে বলল, আবার কি চাই? একটা কথা বলার ছিল। আপনি যাবেন, নইলে আমার হাতে আজকে আপনার খুন হয়ে যাবে বলে দিলাম। জাস্ট একটা কথা বলবো, একটা বলেই চলে যাব। মিষ্টি লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কি মুখ বললেন? ইউ আর সো কিউট। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দিল বিষণ্ণ। বিষণ্ণ দৌড়ের আওয়াজও মিষ্টি পেল। ফ্লোরে দুমদুম শব্দ হচ্ছে। মিষ্টি হা করে তাকিয়ে রইল দরজার দিকে আর বিড়বিড় করে বলতে লাগলো, এই লোকটা কি লজ্জা শরম বলতে কিছু নাই? এইরকম একটা ঘটনার পর বলছে আমি কিউট? তবে তোকে এত সহজে ছাড়ছি না স্যারের বাচ্চা। দেখ তোর কি অবস্থা করি আমি। বিষণ্ণ ওর রুমে ঢুকে দরজা ধপ করে লাগিয়ে দিতে হাঁপাতে হাঁপাতে সোফায় এসে বসলো। দরজা লাগানোর শব্দে মিষ্টির বাবার ঘুম ভেঙে গেল। তিনি চমকে বিছানায় বসে ঘুম ঘুম স্বরে বললেন, কে? কি হয়েছে? কিসের শব্দ? বোমা ফাটলো নাকি? বিষণ্ণ হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, দরজা লাগানোর শব্দ হয়েছে। দুঃখিত স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব দেওয়ার জন্য। বিষণ্ণর কথায় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে চশমা পরে উঠে দাঁড়ালেন। ঘড়িতে সময় দেখে বললেন, ফ্রেশ হয়েছো? না স্যার, এখনো হয়নি। এখনো হওনি? তাড়াতাড়ি হয়ে খেতে চলে আসো। খেতে গেলে মিষ্টির সাথে দেখা হবে, আর এখন দেখা হওয়া মানেই রিস্ক, যেটা কোনোভাবেই দেওয়া যাবে না। মেয়েটা এমনিই ক্ষেপে আছে, আপাতত ওর সামনে যতটা সম্ভব না যাওয়াই ভালো। স্যার, আমি এক্ষুনি বাইরে খেয়ে আসলাম। সে কি? আমি তো বললাম আমার বাড়িতে খেতে। দুঃখিত স্যার, আসলে খুব খিদে পেয়েছিল তাই। কোনো তাই নয়, খেয়েছো তাতে কি হয়েছে, আবার খাবে। চলে আসো। বলেই তিনি চলে গেলেন। বিছানায় শরীর এলিয়ে শুল। চোখ বন্ধ করতেই সেই দৃশ্যটা চোখের সামনে ভাসতে লাগলো। বিষণ্ণ মনে মনে ভাবল, সেই ছোট্ট মিষ্টি, এখন কত বড় হয়ে গেছিস রে। তোকে নিয়ে সাইকেলে কত ঘুরতাম, মেলায় নিয়ে যেতাম, আর তুই জেদ করতি সাইকেল চালানো শিখবি। আমি বলতাম আর একটু বড় হয়নি, তারপর শিখিয়ে দেব। তখন তুই গাল ফুলিয়ে বলতি, ভাইয়া আমাকে একদম ছোট বলবে না, আমি ক্লাস 6-এ পড়ি, আর তুমি আমার থেকে মাত্র 4 নখ বড়। ব্যস্ত যাচ্ছিল দিনগুলি। তারপর স্যারের বদলি হলো এখানে। তোর জন্য খুব মন খারাপ লাগতো, কত ভাবতাম তোর কথা। আজ এত বছর পর তোকে দেখলাম, আগের সাথে এখন কোনো মিলই নেই। অনেক সুন্দর হয়ে গেছিস স্মৃতি। আচ্ছা, তোর কি আমায় মনে নেই? এসব ভাবতে ভাবতে বিষণ্ণর ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, খাবার রেডি হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে স্যার। ফোন কাটার পর দরজায় টুকটুক শব্দ হতে লাগলো। মিষ্টি এসেছে নাকি? কিছুটা ভয় নিয়ে রুমের ভেতর থেকেই বললাম, কে? স্যার, রামু। যাক, মিষ্টি না তাহলে, হাফ ছেড়ে বাঁচলাম। রামু লোকটা বলল, স্যার আপনার টেপের লাইন ঠিক কইরা দিছি, একটু দেখেন তো পানি আহে কিনা। আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে দেখলাম, হ্যাঁ পানি আসছে। ওনাকে ধন্যবাদ জানিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মাথা মুছতে মুছতে বিছানায় রাখা ফোনের দিকে তাকিয়ে দেখলাম 11টা মিসড কল। টি শার্ট আর ট্রাউজার পরে দ্রুত বের হলাম। সেই দৃশ্যটা বারবার শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। সর্বপ্রথম যেটা চোখে ভাসে সেটা হলো মিষ্টির পেটের কিছুটা নিচে পরপর 3টা কালো তিলের উপর। তারপরের দৃশ্য কি হতে পারে সেটা আশা করি বুঝে গেছেন। বসু, আসতে এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে ফোন করছি। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, ফোনটা রেখে ফ্রেশ হচ্ছিলাম, তাই বুঝতে পারিনি। নাও শুরু করো। টেবিল ভর্তি খাবারের আয়োজন। এত খাবার কে খাবে? স্যার বললেন, তোমার জন্য বোয়াল মাছ আনিয়েছি গ্রামের বাড়ি থেকে। স্যার, এত কিছুর কি দরকার ছিল? আরে এতদিন পর এসেছো, নাও শুরু করো। আশেপাশে মিষ্টিকে দেখতে পেলাম না। ও কি আমার উপর খুব রেগে আছে? ও হয়তো ভাবছে আমি ইচ্ছে করে করেছি, কিন্তু আমি তো ইচ্ছে করে কিছু করিনি, অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। কালকে সরি বলতে হবে। এইসব ভাবতে ভাবতে এক লোকমা ভাত মুখে দিব,
এমন সময় মিষ্টি হাতে করে কিছু একটা নিয়ে টেবিলে এনে রাখলো। সাদা কামিজে সত্যি বলতে মিষ্টিকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিষ্টি বাটিটা টেবিলে রাখতে রাখতে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো আমার দিকে। ওর সেই দৃষ্টি যে আমার হৃদয় ছুঁয়েছে সেটা কি ও জানে? মিষ্টি মা, তোর সাথে তো এখনো পরিচয় করিয়েই দেইনি। ওর নাম বিষণ্ণ। তোর ভার্সিটিতে নতুন লেকচারার হিসেবে জয়েন করেছে। তোর তো চেনার কথা। আমি ভ্রু কুঁচকে স্যারের দিকে তাকিয়ে থাকলাম। বেশ ভালোভাবেই চিনি, আর উনিও আমার চেনেন, তাই না স্যার? স্যার আমার কথায় খানিকটা হতভম্ব হয়ে বলল, হ্যাঁ, আমাদের তো ভার্সিটিতে দেখা হয়েছে। ভালোই হলো, তোমরা আগে থেকেই একে অপরকে চেনো। তুমি এখানে ওনাকে খেতে দাও, খাওয়া দাওয়া শেষে যত ইচ্ছে গল্প করিও। স্যার আপনি খান। আমার কথায় স্যারের মুখ ভোঁতা হয়ে গেল। আমি স্বাভাবিক আচরণ করব সেটা হয়তো তিনি আশা করেননি। আপনার জন্য আমি অন্য ব্যবস্থা করেই রেখেছি মিস্টার বিষণ্ণবাবু। স্যার নিজের মতো খাচ্ছেন, আমি শুধু অপেক্ষা করছি সেই সময়ের। সেই দৃশ্যটা কেমন হবে ভেবে চোখ চকচক করে উঠল। খাওয়ার এক পর্যায়ে লক্ষ্য করলাম স্যারের মুখের ভঙ্গি পাল্টে গেল। চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকাচ্ছে। বুঝতে পারলাম কাজ হয়েছে। স্যারকে বললাম, স্যার আশেপাশে কি তাকাচ্ছেন? খাচ্ছেন না যে? পেট ব্যথা করছে বুঝি? আমার কথায় স্যার কৃত্রিম হাসি দিয়ে বলল, না না, কিছু না, এই তো খাচ্ছি। শয়তানের আনন্দ এখন আমার মনে। রামু কাকা দেখে ওষুধ কিনতে দারুণ পটু। খাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু করে দিয়েছে। স্যারের মুখ ক্রমশ বিকৃত হতে থাকলো। স্যারের বিকৃত মুখ দেখে বাবা বললেন, কি হলো, খাচ্ছ না যে? এই মিষ্টি মা, ওর প্লেটে মাংস দে তো। আমি বাটি থেকে মাংস তুলে ওনার প্লেটে দিতে বললাম, স্যার আপনাকে এরকম দেখাচ্ছে কেন? স্যারের মুখ ভোঁতা করে আমার দিকে তাকিয়ে রইলেন। কিছু একটা বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। তবে তার পেটের এই আন্দোলনের জন্য যে আমি দেয় এটা তিনি ঠিক বুঝতে পেরেছেন। পেটের আন্দোলন সহ্য করতে না পেরে তিনি এবার বলেই ফেলেন, স্যার আমি আর খেতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে, আসি স্যার। বেশ, এটুকু বলেই দৌড়। তার দৌড় দেখে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। বাবা বলল, ব্যাপার কি, ও এভাবে দৌড়ে চলে গেল কেন? আমি হাসতে হাসতে বললাম, উনি আন্দোলনের বিদ্রোহীদের মুক্তি দিতে যাচ্ছেন। বাবা আমার কথায় হা করে তাকিয়ে রইলেন। আমি হাসি থামিয়ে রামু কাকার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললাম, বাবার থেকে ফোনটা নিয়ে দেখি প্রথমে স্যারের নাম্বার। স্যারের নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম, যেন ফোন করে বলতে না পারে। মিষ্টি নিশ্চয়ই খাবারে কিছু একটা মিশিয়েছে, নইলে খাওয়া মাত্র এই অবস্থা হবে কেন? এখন বুঝলাম ওর স্বাভাবিক থাকার কারণ। ও তলে তলে এসব ফন্দি করেছে। ঠিক আছে, তুই যদি হস বনু ওল, আমিও তাহলে বাঘা তেঁতুল। এর শোধ আমি তুলবই। এই মেয়ে এত শয়তান হইল কেমনে? এতক্ষণ যা কিছু হয়েছে সেটা ব্যাপার না, কিন্তু এখন যা হলো সেটা দেখে আমার মাথার সব চুল দাঁড়িয়ে গেল। ট্যাপ ঘুরাচ্ছি কিন্তু পানি বেরোচ্ছে না। পানি কি? এই তো একটু আগেই রামু কাকা পানির লাইন ঠিক করে দিল, এর মধ্যেই আবার কি হলো? ওয়াশরুমে আলাদা কোনো পানির তোলাও নেই। রীতিমতো আমার চোয়াল বেয়ে ঘাম পড়তে লাগলো। এ কোন বিপদে পড়লাম? স্যারকে ফোন দিলাম, বারবার ব্যস্ত বলছে। স্যার কি আমার নাম্বার ব্লক লিস্টে রেখেছেন নাকি? ও বুঝেছি, এটা মিষ্টির কাজ। এই মেয়ে তো আমার নাকের জলে মুখের জলে করিয়ে ছাড়বে দেখছি। সারা রাত কি এভাবে বসে কাটাতে হবে নাকি? কাল সকালে আবার ক্লাস আছে। 2 ঘন্টা পর পানি আসলো। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আমার নাজেহাল অবস্থা। শরীর প্রচণ্ড দুর্বল লাগছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। বালতিতে কিছু পানি তুলে রাখলাম। খেয়ে জানে ওই শয়তান মেয়ে আবার এইরকম করবে কি না। বিছানায় বসতেই লক্ষ্য করলাম 2 তলার একটা রুমে লাইট অন করা। একটু ভালোভাবে তাকাতেই দেখলাম ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। ঘরের আলোয় আবছা বোঝা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বেশ বুঝতে পারলাম মেয়েটা মিষ্টি। মিষ্টির রুমের ব্যালকনি থেকে আমার রুম স্পষ্ট দেখা যায়। আমি জানালা বন্ধ করার জন্য জানালার কাছে গেলাম। এক পলক মিষ্টির দিকে তাকালাম। মিষ্টি আমায় দেখিয়ে ওর চুল এক হাতে বাতাসে উড়িয়ে দিচ্ছে, যার অর্থ ওর সাথে লাগতে গেলে খুব পস্তাতে হবে। ওর এমন বাচ্চামি স্বভাব দেখে আমার হাসি পেয়ে গেল। রাতে ঠিকমতো ঘুম হলো না। কিছুক্ষণ পরপর বাথরুমে বসে থেকে অর্ধেক রাত পাত করে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। বিছানায় বসে ঝিমুনি দিতে দিতে ফোনের অ্যালার্ম বেজে উঠল। অসহায়ের মতো ঘুম শরীর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অল্প ঘুম হওয়ার কারণে আয়নায় দেখলাম চোখ লাল হয়ে আছে। গলায় টাই পড়তে রওনা হলাম ভার্সিটিতে।
গেইটে আসতেই স্যারের সাথে দেখা হয়ে গেল। উনি বললেন, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে? জি স্যার। স্যারকে মিথ্যা বলতে হলো। ভার্সিটিতে যাবে কিসে করে? স্যার আপাতত একটা অটো ধরে চলে যাব। এই গরমে তুমি অটোই কেন যাবে? স্যারের কথা শেষ হতে না হতেই মিষ্টি ব্যস্ত ভঙ্গিতে চুল ঠিক করতে করতে স্যারের পাশে দাঁড়ালো। কালো ড্রেসে মিষ্টিকে দারুণ মানিয়েছে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কুৎসিত ড্রেসেও মিষ্টিকে পরীর মতো সুন্দর দেখাবে। সুন্দরী মেয়েদের একটা ভালো দিক হলো এরা যাই পরে যাই করে তাতেই তাদের অপূর্ব লাগে। মিষ্টির মুখের উপর সকালের রোদ লুকোচুরি খেলা করছে। মিষ্টির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তবে তার মধ্যে কিছু একটা কমতি লাগছে। হ্যাঁ, কাজল। চোখে একটু কাজল ছুঁয়ে দিলে হয়তো তাকে আরো বেশি সুন্দর লাগতো। পরক্ষণেই মনে হলো কাজল ছাড়াও তো ওকে সুন্দর লাগছে। কেন জানি না, ও যেমন থাকে তেমনটাই আমার কাছে সুন্দর বলে মনে হয়। মিষ্টি বলল, বাবা তুমি রেডি তো? স্যার আমার দিকে তাকিয়ে বললেন, চলো তোমায় ড্রপ করে দিচ্ছি। আমি মিষ্টি থেকে চোখ সরিয়ে নিয়ে বললাম, স্যার আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কথাটা শুধু ভদ্রতার খাতিরে বললাম। মিষ্টির সাথে যাওয়ার জন্য মনে প্রবল একটা ইচ্ছে জাগতে লাগলো। আমি থাকতে তুমি অটোই যাবে আর আমি এটা হতে দিব? তুমি ভেতরে গিয়ে বসো তো। স্যার কি দরকার ছিল? মিষ্টি ভুল কোচকে স্যারকে বলল, বাবা তোমার সবকিছুতে জোর করা কিন্তু একদম ঠিক না। ওনার পার্সোনাল স্পেস দরকার, যেটা তুমি কখনোই দিচ্ছ না। উনি যখন যেতে চাচ্ছে না তখন জোর করে কেন করছো? স্যার মিষ্টির কথায় কিছুটা দমে গেলেন। মৃদু স্বরে আমায় বললেন, আচ্ছা বিষণ্ণ, তুমি তাহলে নিজের মতোই করে আসো। এটা বলে তিনি গাড়িতে উঠে মিষ্টিকে নিয়ে চলে গেলেন। আমার প্রচণ্ড খারাপ লাগতে শুরু করলো। মিষ্টির এই কথাগুলো বলা কি খুব প্রয়োজন ছিল? আর স্যারও এমন। আর একবার জোর করলেই তো আমি ঠাস করে গাড়িতে বসে পড়তাম। থু, এমনিতেই ঘুম পাচ্ছে, তার মধ্যে এখন অটোতে। এই গরমে ঘেমে ভার্সিটিতে ঢুকতে হবে। অটো থেকে নেমে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে ভার্সিটির গেটে ঢুকতেই লক্ষ্য করলাম তেঁতুল গাছটার কাছে ভিড় জমে আছে। বিষয়টা কি দেখার জন্য কাছে গেলাম। আমাকে দেখে সব স্টুডেন্টরা সরে গিয়ে সামনে যাওয়ার জায়গা করে দিল। ভিড় পেরিয়ে যা দেখলাম সেটা দেখে অনেকটা ভরকে গেলাম। মিষ্টির হাতে একটা ক্রিকেট খেলার স্ট্যাম্প আর সামনে দুইটা ছেলে হাঁটু মুড়ে বসে বসে, তাদের কপাল বেয়ে রক্ত পড়ছে। মিষ্টির সাথেই চশমা পরা একটা ছেলে ভীতু দৃষ্টিকে মিষ্টিকে দেখছে। ছেলেটাকে ক্লাসে দেখেছিলাম, সম্ভবত ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যে একজন। মিষ্টির দিকে তাকাতে দেখলাম ওর চোখ মুখে রাগ স্পষ্ট। এই একটু আগে যে মেয়েটাকে এতটা মায়াবী লাগছিল সেই মেয়েটা এখন রাগে জ্বলছে। মিষ্টি কর্কশ সুরে কিছুটা চেঁচিয়ে বলল, খুব শখ তাই না র্যাক দেওয়ার? আর আমাকে দেখে একটু আগে কি যেন বলছিলি, আমার হট ফিগার। কি হলো, চুপ করে আছিস কেন বল? কথাটা বলেই স্টাম্প দিয়ে সজোরে বসে থাকা এই একটা ছেলের গলায় আঘাত করল মিষ্টি। আকস্মিক একটা ঘটনায় আমি হতভম্ব হয়ে রইলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে কি সত্যিই মিষ্টি? মিষ্টি মারার জন্য আরও স্ট্যাম্প তুলছে। ঠিক তখনই ওর হাতে ধরে ওকে সরিয়ে নিলাম। মিষ্টি ছটফট করছে আমার থেকে ছাড়া পাওয়ার জন্য। ছেলে দুটোকে যেতে বলে মিষ্টির হাত থেকে স্টাম্প নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করলাম। মিষ্টির রাগ যেন কোনোভাবেই কমছে না। বেশ খানিকটা সময় লাগলো ওকে স্বাভাবিক করে তুলতে। কি দরকার ছিল ওদের সাথে ঝামেলা করার? আপনি একটা মেয়ে হয়ে। মিষ্টি টুলের উপর দুই পা তুলে বাবু হয়ে বসে আইসক্রিম খাচ্ছিল। আমার কথা শেষ না হতেই থামিয়ে দিয়ে মিষ্টি বলল, তো মেয়ে বলে ওদের বাজে বিহেভ ছেড়ে দিব? ভার্সিটিতে নতুন তো, তাই আমার চেনে না, আমাকে বলে হট ফিগার। আপনি না আটকালে ওদের কি যে হতো। আমি মুখ ভুদা করে বললাম, আপনার রাগ এতটা ভয়ঙ্কর আজকের ঘটনা না দেখলে আমি কল্পনাও করতে পারতাম না। মিষ্টি বেশ খানিকটা আইসক্রিম মুখে দিয়ে খামচির মতো করে চোখ বন্ধ করে বলল, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। সেটা তো দেখলামই। মিষ্টি নিজের মতো আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে উঠল। আমি ভাবলেশীনভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। কে বলবে বাচ্চাদের মতো করে আইসক্রিম খাওয়া এই মেয়েটা একটু আগে অগ্নিমূর্তির রূপ নিয়েছিল। ক্লাসের মধ্যে বেশ কয়েকবার লক্ষ্য করলাম সকালে যে ছেলেটাকে র্যাগের হাত থেকে বাঁচিয়েছিলাম সেই ছেলেটা চশমার আড়ালে আমাকে একটু পরপর তাকাচ্ছে। ছেলেটাকে আমি চিনি, ক্লাসের টপ ছাত্র, নামটা জানি না। ছেলেটা বোকাশোকা ধরনের, পৃথিবীতে এক শ্রেণীর গাধার জন্মই হয় পড়াশোনা করে টপ হওয়ার জন্য। এই ছেলেটা তাদের দলের, পড়াশোনার বাহিরে কিছুই জানে না। ক্যাম্পাসে আমি যখনই দেখি তখনই দেখি কিছু না কিছু পড়ছে।
ক্লাস শেষে আরোহী দিশার সাথে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, তখন ওই পেছন থেকে কেউ নাম ধরে রাখলো। পেছনে ফিরে দেখলাম সকালে সেই চশমা পরা ছেলেটা আমার সামনে এসে চশমা ঠিক করতে করতে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, তখনকার র্যাকেট থেকে বাঁচানোর জন্য। আচ্ছা। আমি বলে চলে যাব, তখন আবারও বলল, আমাকে আপনার বন্ধু বানাবেন? এই ভার্সিটিতে আমার কোনো বন্ধু নেই। সেটা কথায় ভীষণ মায়া হলো। আমি মুচকে হেসে বললাম, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। আমার নাম আদি। আমার নাম মিষ্টি, এর নাম আরোহী, আর এ হলো দিশা। এরা দুজন আমার ফ্রেন্ড। আদি হাত নেড়ে সবাইকে সম্বোধন করলো। ছেলেটাকে প্রথম গাধা টাইপের মনে হলো, এখন বুঝলাম সে বেশ স্মার্ট। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটাতে আমরা বসলাম। আদি আমার দিকে তাকিয়ে বলল, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছো? আমি বিরক্ত স্বরে বললাম, আরে না, ওইসব করতে আমার ভাল লাগে না। কিন্তু না করলে তো ক্লাসে দাঁড় করিয়ে রাখবে। ক্লাসই করবো না, রোজ রোজ এই অ্যাসাইনমেন্ট আমার দ্বারা হবে না। তুমি প্যারা নিও না তো, তোমারটা আমি করে দিব। ছেলেটার কথায় কিছু সন্দেহ হলো। এই বেড়ায় আবার 2 দিন পর প্রপোজ করে বসবে নাকি? ছেলেটার সাথে এই কারণে আমার বন্ধুত্ব করতে ইচ্ছা করে না। এদের বন্ধুত্বে 2টা কাজ থাকে। এরা প্রথম এমন একটা ভাব নেবে যে এরা প্রচন্ড রকম ফ্রি মাইন্ডের, তারপর কমন ভাবে শরীর স্পর্শ করতে চাইবে অথবা প্রপোজ করবে। এটাই বাস্তব। আমি আর কিছু না বলে ফোনটা কানে দিয়ে কথা বলার ভান করে ওখান থেকে চলে আসলাম। আরোহী দিশাও আমার সাথে আসলো। আরোহী বলল, কিরে মিষ্টি, তুই এই ছেলেটাকে বন্ধু বানিয়ে নিলি কেন? এই ছেলে তো তোর ওপর গলে আছে। তোর মতলবটা কি রে মিষ্টি? আরে তেমন কিছু না, ও বললো ওর কোনো বন্ধুই নেই, তাই মায়া হলো, এর বেশি কিছু না। বন্ধু না থাকায় খুব জঘন্য রকম একটা অনুভূতি হয়। আমি চাই না কেউ বন্ধুহীন থাকুক। মিষ্টি বুঝতেই পারলো না যে ওই ছেলেটার সাথে বন্ধুত্ব, গাছের নিচে বসে থেকে কথা বলা, এইসব ঘটনাগুলি দূর থেকে একজোড়া অগ্নিদৃষ্টি নজর রাখছে। সে চোখ চাইলে সবকিছু ভঙ্গ করে দিতে পারে। পরের ক্লাসে আমি আছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে রইল সেই সব ঘটনাগুলোর কাছে। কেন জানি না প্রচণ্ড রাগ লাগছে। মিষ্টি কেন বন্ধুত্ব করতে রাজি হলো? না বলে দিলে কি এমন হতো? আবার গাছের নিচে বসে গল্প করছিল। সবটা আমার কাছে চরম অসহ্যকর মনে হলো। শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো মিষ্টি যদি কোনো ছেলের সাথে কথা বলে, সেটা শুধু আমি হব, শুধুই আমি। আমি বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বলার অধিকার মিষ্টির নেই। আচ্ছা, আমার কি হয়েছে? মিষ্টির প্রতি আমি এত পসেসিভ হওয়ার কারণ কি? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? আমাদের দেখাটাও হয়েছিল একটু অন্যভাবে। বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। রুমে বসে কিছু লেখালেখি করতে লাগলাম। থুর, লিখতেও ভালো লাগছে না। এবারের বাগান এখনও দেখা হয়নি। সন্ধ্যা নামার মাত্র কিছুক্ষণ বাকি। ঘর থেকে বেরিয়ে দেখলাম আকাশে গাঢ় গেরুয়া রঙের মেঘগুলি চুপচাপ দাঁড়িয়ে আছে। বাগানটা তেমন বড় নয়, তবে বিভিন্ন রকম ফুলের গাছ, আরও নাম না জানা অনেক গাছ, খুব সুন্দর করে সাজানো। মন খারাপ থাকলে এখানে একটু বসলেই মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর চারদিকটা। ফুলের সৌন্দর্য দেখছি, এমন সময় একটা মিষ্টি কণ্ঠ বলে উঠল, স্যার এখানে কি করছেন? পেছন ফিরলাম। মিষ্টি এক হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছে। গুধুলি এই লগ্নে মিষ্টিকে অসম্ভব সুন্দর লাগছে। কোথায় যেন পড়েছিলাম, শেষ বিকেলের রোদে মেয়েদের সব থেকে সুন্দর লাগে। এই রোদকে বলে বহু সুন্দর রোদ। আমি জবাব দিলাম, না, এমনিতেই ঘুরতে এলাম। আপনাকে ডাকতে এসেছিলাম, এসে দেখি আপনি রুমে নেই, ভাবলাম এখানে এসেছেন। কিছু বলবেন? বাবা চা খেতে ডাকছেন। আমার মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম মিষ্টি হয়তো নিজ থেকে আমায় কিছু বলতে এসেছে। আমি একটু হেসে বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মিষ্টি চলে যাওয়ার সময় কিছু দূর গিয়ে আমার দিকে ঘুরে বলল, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি তো আপনার ছাত্রী, ছাত্রীকে আপনি আপনি করে বলবেন না প্লিজ। তাহলে কি তুমি করে বলবো? বলেই মিষ্টি চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মিষ্টিকে তুমি সম্বোধন করে ডাকার প্রবল আকাঙ্ক্ষা মনে ভিড় করে বসল, কিন্তু ডেকে কি বলবো? এত কিছু না ভেবে মিষ্টিকে ডাক দিলাম, মিষ্টি। মিষ্টি পিছন ফিরল। ওর কাছে গেলাম। মিষ্টির শরীর থেকে একটা পারফিউম নাকে এলো। কি আশ্চর্য, এই মেয়ের সব কিছু এত নেশালু কেন? মিষ্টি বলল, স্যার কিছু বলবেন? কি বলবো ভেবে পেলাম না। খানিকক্ষণ ভেবে বললাম, সেদিনের রুমের ঘটনার জন্য আমি দুঃখিত। রুমের সামনে অগোছালো দেখে ভেবেছিলাম ওইটা স্যারের রুম হয়তো। মিষ্টি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, স্যার বাদ দিন ওসব কথা। এরপর কি বলবো ভাবতে ভাবতে মুখ ফসকে বলে ফেললাম, ওই ছেলেটার সাথে কি নিয়ে কথা হলো?
কথাটা বলে আমি জিভে কামড় দিলাম। মিষ্টি এখন কি ভাববে? ও কি বুঝে ফেলবে আমি প্রতিটা মুহূর্তে ওকে ফলো করি? এমন বোকামির একটা প্রশ্ন করে নিজেকে গাধা বলে গালি দিলাম। মিষ্টি ভ্রুকুচকে বলল, কোনো ছেলের কথা বল। না না না, কোনো ছেলে না। আসলে আমি একটা উপন্যাস লিখব ভাবছি। সেখানকার নায়িকা একটা ছেলের সাথে কথা বলছিল। কি বলতো, উপন্যাসটা নিয়ে এত ভেবে ফেলেছি যে বাস্তবের সাথে গুলিয়ে ফেলেছি। মিষ্টি কপালের চামড়া ভাঁজ করে আমার দিকে তাকালো। আমিও মুখ ভুদা করে মিষ্টির দিকে তাকিয়ে রইলাম। মিষ্টি বলল, আপনি উপন্যাস লিখছেন? আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। মিষ্টি বলল, তো উপন্যাসের নাম কি? নাম এখনো ঠিক করিনি, চাইলে তুমি একটা নাম দিতে পারো। তাহলে উপন্যাসের নাম দিবেন মিষ্টি। নায়িকা যেহেতু আমি, তাই নামটা আমারই হওয়া উচিত। কথাটা বলে মিষ্টি হাসলো, তারপর ছুটে চলে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মিষ্টি কি উপন্যাসের ডায়েরিটা পড়েছে নাকি? এক দৌড়ি ঘরে গেলাম। যা ভেবেছি তাই। টেবিলের উপর ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে। তার মানে মিষ্টি দু একটা লাইন পড়েছে। না জানি মনে মনে কি ভেবেছে। ঠোর, কেন যে এটা টেবিলে রাখতে গেলাম। বিষণ্ণ স্যার জড়সড় করে বসে থাকলেন, চায়ে চুমুক দিতে লাগলেন। আমি মুখ ভোতা করে দাঁড়িয়ে আছি। একটু আগে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দিয়েছে। আমি সম্মানপূর্বক ফেল অর্জন করিয়াছি। রেজাল্ট বলার পর বাবার চোখ খুব শক্ত হয়ে আছে। আজ মিষ্টির সেমিস্টার রেজাল্ট দিয়েছে। তাই নাকি? রেজাল্ট কত এসেছে? বাবা কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি চোখ পায়ের দিকে রেখে বললাম, ফেল। বাহ, কি সুন্দর করে বলতেছে। ফেল ফেল হবে না তো কি হবে? পড়াশোনা তো করু না। বাবার কথায় আমার ভীষণ রাগ হলো। স্যারের সামনে এসব বলার কি খুব প্রয়োজন ছিল? বাবার দিকে তাকিয়ে বেশ বড় করে মুখ বাঁকিয়ে ওখান থেকে উঠে রুমের দিকে যেতে লাগলাম। বিষণ্ণ? জি স্যার। আমি জানি তোমার সময় হবে না, তবুও একটু সময় বের করে যদি মিষ্টিকে একটু সময় দিতে। ও একদম পড়াশোনা করতে চায় না। তুমি ওকে পড়াশোনায় মনোযোগ করে তুলতে পারবে, এটা আমার বিশ্বাস। কারণ তোমার মধ্যে ধৈর্য অনেক বেশি। স্যারের কথায় আমি যেন হাতে চাঁদ পেয়ে গেলাম। মনের মধ্যে ভালো লাগার স্রোত বইতে শুরু করলো। নিজেকে এক মুহূর্তে সবচেয়ে সুখী মনে হতে লাগলো। স্যার আমার দিকে ঝুঁকে এসে বলল, তুমি পারবে কি? পারবো না মানে? মিষ্টির আশেপাশে থাকার জন্য আমি কত সুযোগ খুঁজেছি, আর আজ সুযোগ নিজেই আমার কাছে এসেছে। এটাকে হাতছাড়া করার মতো বোকা আমি নই। কিন্তু এক কথায় রাজি হলেও বিষয়টা কেমন দেখায়। আমি বললাম, স্যার আমি তো সময় বেশি পাই না। আমার কথায় স্যার চিন্তিত হয়ে পড়লেন। তৎক্ষণিক মনে পড়ল সকালের কথাটা। মুহূর্তেই বুকটা ক্যাপে উঠল। স্যার যদি বলে দেয় ঠিক আছে তোমার তাহলে পড়াতে হবে না, তাহলে তো আমি হার্ট অ্যাটাক করব। না, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। স্যার কিছু বলার আগেই বললাম, ঠিক আছে স্যার, আপনি এত করে বলছেন, তখন না করি কিভাবে? তোমার সময় না হলে বলে দাও, তোমার সুযোগ সুবিধাও তো দেখতে হবে। না না স্যার, আমার কোনো অসুবিধা হবে না। উফ, বাঁচালে তুমি। আমার মনে এখন রাজ্যের সুখ। অনেক কষ্টে সুখগুলো চেপে রেখে বসে আছি। মিষ্টি দোতলা থেকে বলল, বাবা তোমার কথা শেষ হলে স্যারকে একটু এখানে আসতে বলিও তো। স্যার আমাকে মিষ্টির কাছে যেতে বলে নিজে বাজারের দিকে রওনা হলেন। আমি সিঁড়ি বেয়ে মিষ্টির রুমের দিকে যাচ্ছি। হঠাৎ মিষ্টি কেন ডাকছে? ও কি সব কথা শুনেছে? আচ্ছা, ও কি আমায় পড়তে বারণ করে দিবে? এরকম হাজারটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। খেতে খেতে মিষ্টির রুমের কাছে এসে দাঁড়ালাম। মিষ্টি দরজায় দাঁড়িয়েছিল। চোখের ইশারায় আমাকে ভেতরে আসতে বলল। আমি রুমের ভিতরে আসলাম। মিষ্টি দরজা বন্ধ করে দিল। আমার কেমন যেন খটকা লাগছে। মিষ্টি দরজা বন্ধ করছে কেন? কি করতে চাইছে ও? মুহূর্তেই মিষ্টি আমার একদম কাছে এসে দাঁড়ালো। আমার নিঃশ্বাস ওর মুখে আছড়ে পড়ছে। মিষ্টি আমার শার্টের কলার চেপে ধরে নিজের আরও কাছে টেনে নিল। আমার বুকে দ্রাম দ্রাম শব্দ বাজতে লাগলো। এ যেন এক অন্যরকম অনুভূতি। মিষ্টি ঠান্ডা স্বরে বলল, কিসের এত ভয় পান আপনি? ভয়? না তো, কিসের ভয়? ইস রে পিচ্চি বাবু, আপনি কিসের ভয় পান বোঝেন না? মিষ্টি ছাড়ো আমায়, কেউ দেখে ফেলবে। বন্ধ করে আপনাকে কে দেখবে? হ্যাঁ, তুমি ঠিক কি করতে চাইছো বলবে? দেখো আমার হাত পা কাঁপছে। মিষ্টি আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি বুকে একটু থুতু দিলাম। বুকে এখনও দ্রাম দ্রাম শব্দ করছে। মিষ্টির এমন আচরণ আমায় ভ্যাবাচাকায় ফেলে দিয়েছে। মিষ্টি বেশ স্বাভাবিকভাবেই দুই হাত পেছনে দিয়ে চুলের খোপা করছে।
2 হাত তোলায় মিষ্টির বুকের ওড়না সরে গিয়ে বুকের অনেকটা অংশ দৃশ্যমান হলো। আমি ইতস্তত করে চোখ সরিয়ে নিলাম। মিষ্টি বলল, এইটুকু দেখে চোখ সরিয়ে নিচ্ছেন? আপনি তো আগেই সব দেখে ফেলেছেন, এখন আসছেন ঢং করতে না? মিষ্টির কথায় আমার কপাল ঘামতে শুরু করলো। মাথা শূন্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আশপাশ থেকে সব শব্দ গায়েব হয়ে যাচ্ছে। মিষ্টি কি জানে কত ভয়ঙ্কর কথা বলছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? মিষ্টি আবারও বলল, কি হলো, মুখ এমন ভোতা করে আছেন যে? না মানে আপনি আসলে অনেক ভীতু। মেয়ে মানুষ বলছে। আমি ভীতু কাজেই সাহসী পুরুষের মতো বুক টান করে বললাম, না মোটেও না, আমি ভীতু নই। ভীতু না, ভীতুর ডিম আপনি। সেই ছোটবেলা থেকে এই অবধি ভীতুই থেকে গেলেন। ছোটবেলা থেকে মানে? তার মানে মিষ্টি আমার কথা মনে আছে? সেই সময়ে কাটানো মুহূর্তগুলো ওর মনে আছে? আমি উৎফুল্ল হয়ে বললাম, তোমার সেই সব কথা মনে আছে? মনে থাকা অন্যায় বুঝি? না মানে তুই তো ছোট ছিলে। মোটেও ছোট না। 6-এ পড়ুয়া একটা মেয়ে অন্তত ভালোবাসা মানে কি সেটা বুঝতে পারে। আমি হতভম্ব হয়ে ভাবলাম, ভালোবাসার কথা আসছে কোথেকে? কেন, আমায় ভালোবাসতেন না বুঝি? জালে ধরা পড়া হরিণের ন্যায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইলাম। তার মানে মিষ্টি তখনই সবটা বুঝতে পেরেছিল। মিষ্টি বলতে শুরু করলো, সত্যি বলতে কি জানেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তখন ঠিক বুঝতে পারিনি। যখন গ্রাম থেকে চলে আসলাম তখন বুঝতে পারলাম আপনার শূন্যতা। সবসময় কেমন যেন একা লাগতো। ছোট বয়স তো, তাই বিষয়টা খুব সহজে ভুলে গিয়েছিলাম। আমি চোখ বড় করে বললাম, তার মানে তুমিও আমায় ভালোবেসেছিলে? মিষ্টি লজ্জায় কিঞ্চিত হেসে বলল। মিষ্টির মুখে হুম শুনে আমার কাছে মনে হতে লাগলো পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপসী ভালোবাসার শব্দটা হলো হুম। খুব কাছের কিছু একটা পাওয়ার আনন্দ মুহূর্তে আমার সারা শরীরে ঢেউ তুলতে লাগলো। মিষ্টি আবারও বলতে শুরু করলো, আপনার মনে আছে যখন বাবার কাছে পড়তে আসতেন তখন রোজ বাহানা ধরতাম সাইকেল চালানো শিখবো? সেই সব স্মৃতি আমি কখনোই ভুলবো না। আপনি বলতেন আরেকটু বড় হলে তখন শেখাবো। তখন আমার খুব রাগ লাগতো। তারপর যখন আপনি সাইকেল চালাতেন আর আমি পেছনে বসে থাকতাম, আমার মনের মধ্যে কেমন যেন একটা নিষিদ্ধ ভালো লাগা কাজ করতো। উঁচু নিচুতে যখন আপনার পিঠে হাত রাখতাম, আমার কি যে লজ্জা লাগতো, লজ্জায় মরে যেতে ইচ্ছে করতো। আমার স্পষ্ট মনে আছে, তুমি হাত রাখবে ভেবে আমি আগের দিন উঁচু নিচু রাস্তাগুলো বেছে বেছে রাখতাম। পরের দিন তোমায় সেই রাস্তায় নিয়ে যেতাম। আমার কথায় মিষ্টু কিছুটা অবাক হলো। মুখে একটা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, ভারী দুষ্টু ছিলেন আপনি। আর তুমি আমায় চোখে সবচেয়ে রূপবতী এক মেয়ে ছিলে। এখন বুঝি নেই? সত্যি বলতে তুমি আমার কাছে ঠিক আগের মতোই একটা ভালোবাসা, আবেগের জায়গায় আছো। ভার্সিটিতে প্রথম দিন দেখেই তোমায় প্রচণ্ড ভালো লাগা কাজ করেছিল। যখন তুমি রেগে কথা বলছিলে আমি শুধু অপলক দৃষ্টিতে তোমার দিকে চেয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম একটা মেয়ে এতটা মায়াবী হয় কি করে। তারপর যখন জানলাম তুমি আমার হারিয়ে যাও সেই পিচ্চি মিষ্টি, তখন থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছিলাম। তখন থেকে আমার প্রতিটা মুহূর্ত অন্যরকম সুখের মতোই হতো। সবসময় চাইতাম তোমার আশেপাশে থাকতে। মিষ্টি কথা থামিয়ে দিয়ে আমার কাছে এসে দাঁড়ালো, অভিমানী সুরে বলল, এখন এসব কথা বাদ দিন তো, আমার কিন্তু কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে কেন? যখন আমার মন খুব ভালো থাকে তখন চোখের জল আসে, কেন আসে জানি না। এখন আমায় প্রপোজ করেন। প্রপোজ? এখন হঠাৎ? উফ, এত প্রশ্ন করেন কেন? হ্যাঁ, যা বলছি সেটা করেন। আমি পেছন ফিরে থাকবো, আমার দিকে ঘুরে তাকাতেই আপনি প্রপোজ করবেন, ঠিক আছে? সিনেমার মতো। আমি বুঝতে পারছি না কি বলে প্রপোজ করব। সবটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে। মিষ্টি পিছন ফিরে বলল, আপনি রেডি? মিষ্টি আমার দিকে ফিরল। আমি ভালোবাসি বলবো ঠিক তখনই ও কিছুটা চেঁচিয়ে বলল, কি এটা? আমি ভ্রুকোচকে বললাম, কি? সিনেমায় কখনো দেখেছেন নায়ক দাঁড়িয়ে প্রপোজ করে? হাঁটু গেড়ে ফুল হাতে প্রপোজ করতে হয়। এখন ফুল কোথায় পাবো? মিষ্টি আশেপাশে তাকালো, টেবিলের উপর একটা চিরুনি হাতে দিয়ে বলল, করেন, এটা ফুল, এখন প্রপোজ করেন। কথাটা বলে মিষ্টি আবারও পিছনে ফিরল। আমি হাঁটু গেড়ে বসলাম। মিষ্টি আমার দিকে ফিরল, ওর দুহাত আলতোভাবে ধরলাম। মনের যত ভালোবাসা, আবেগ, প্রেম সবটুকু ঢেলে বললাম, রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়, নিকোষ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয়
আর শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালিয়ে আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে